একটা প্রশ্ন দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সাইটগুলোর মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাটাকিং লাইন আপটা কার? আপনার মাথায় যে উত্তরটা আসবে সেটা আমার সঙ্গে নাও মিলতে পারে, তবে আমি যে দলের কথা বলতে যাচ্ছি তারা গত দুইটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, একটিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, একটিতে একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। আপনি হয়তো গেস করে ফেলেছেন সেই দলটির নাম ফ্রান্স, এবং এই বিশ্বকাপে আবারও ফ্রান্স হট ফেভারিট হিসেবে স্টার্ট করতে যাচ্ছে। ফ্রান্সের আমরা যদি একটু ইতিহাসটা দেখি, 1998-এ তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। জিনেদিন জিদান সেই সময় তাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে একটি বড় রোল প্লে করেছেন। সেই দলে থিয়েরি অরি থেকে শুরু করে আরও অনেক বড় বড় স্টার প্লেয়ার ছিল। এরপর লম্বা একটা সময় গেছে ফ্রান্স আর ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, যদিও 2006 বিশ্বকাপে তারা আবারও খুব কাছাকাছি গিয়েছিল, এবং জিদানের সেই ঢুসের মহাকাব্যিক একটি দৃশ্য, সেটা তো ফুটবল ইতিহাসেই একরকম অমরত্ব পেয়ে গেছে। কিন্তু 2018 সালে যখন আবারও ফ্রান্স লাইমলাইটে চলে এলো, তখন কিলিয়ান এমবাপে ছিলেন একদমই তরুণ একজন প্লেয়ার। তখন ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপও এখনকার মতো আমি বলবো এতটা বারুদে ছিল না, যদিও এমবাপের মতো প্লেয়ার অবশ্যই ছিলেন সেই লাইন আপে। অলিভিয়ার জিরু আরেকজন খুবই প্রুভেন স্কোরার ছিলেন ফ্রান্সে। এরপর অনেকটা সময় চলে গেছে, এর মধ্যে 2022 বিশ্বকাপ এসেছে, সেখানেও কিলিয়ান এমবাপেরা আরও পরিণত হয়ে অলমোস্ট চ্যাম্পিয়ন প্রায় করেই ফেলেছিলেন, কিন্তু ফ্রান্স সেই বিশ্বকাপে আর জিততে পারেনি। আমরা যদি 2024 ইউরোর কথা একটু মনে করি, সেখানেও ফ্রান্সের সময়টা খুব ভালো যায়নি। তারা ইভেন্চুয়াল চ্যাম্পিয়ন স্পেনের কাছে হারলেও পুরো টুর্নামেন্টে মাত্র 4টি গোল করতে পেরেছিল, এবং দেশমের কোচিং নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। কিন্তু এই বিশ্বকাপে তারা যে পজিশন থেকে এসেছে, গত কয়েক মাসে তাদের যে ফর্ম, তারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলোতে যে পারফরমেন্স শো করেছে, এরপরে তাদের স্ট্রেংথ নিয়ে আসলে কারো কোনো সংশয় নেই, এবং হট ফেভারিটদের মধ্যে সম্ভবত সবার ওপরের দিকে থেকেই তারা এই বিশ্বকাপে খেলতে যাচ্ছে। এখন আমরা ফ্রান্সের আগে একটু স্কোয়াডটা অ্যানালাইসিস করে দেখব, সেখানে আসলে কারা আছেন, কারা থাকতে পারতেন, কারা বাদ পড়েছেন, এবং কতটা ব্যালেন্সড হয়েছে এই স্কোয়াড। সো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নামগুলো দেখতে পাচ্ছেন, সেটা থেকে আসলে পরিষ্কার যে ফ্রান্সের স্কোয়াড কতটা গোছানো। ইন্টারন্যাশনাল ফুটবল যারা ফলো করেন তারা আসলে জানেন যে এই স্কোয়াডের প্রত্যেকটি নাম ফ্রান্সের বা ইউরোপের টপ লিগে খেলে থাকে, এবং এই স্কোয়াডের মধ্যে অনেকেই আছে যারা পিএসডির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই স্কোয়াডের মধ্যে অনেকেই আছে কিলিয়ান এমবাপের মতো যারা আসলে ইউরোপের একদম টপ লিগে খেলে। আমরা শুরু থেকে শুরু করি যে গোলকিপার হিসেবে আমরা যে কয়জনকে দেখতে পাচ্ছি, মাইক মাইনান, রবিন রিসারের নামটা হয়তো একটু সারপ্রাইজিং, কারণ এই জায়গায় পিএসডির কিপার শাভেলিয়ার থাকলেও থাকতে পারতেন, তবে তিনি যেহেতু থার্ড কিপার হিসেবে খেলবেন সেহেতু তার প্লেয়িং টাইম খুব বেশি হবে না, সেক্ষেত্রে আমরা মাইনানকে দেখতে পাবো। ডিফেন্সে একগুচ্ছ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে ফ্রান্সের এই টিমে। আমরা যদি একটু ডিফেন্সে লাইন আপটা দেখি, এখানে লুকাস দিনি অ্যাস্টন ভিলার, মালু গোস্তো চেলসির, লুকাস হার্নান্দেস এবং দুই হার্নান্দেস, আরেক হার্নান্দেস থিও হার্নান্দেস তিনি খেলেন আল হিলালে, ইব্রাহিম কোনাতে থেকে। এখানে একটা সারপ্রাইজিং পিক বলবো, সেটা হচ্ছে মাসেন লাকোরিক্স, তিনি আসলে ক্রিস্টাল প্যালেসে খেলেন। এরপর জুলস কুন্ডে আছেন বার্সেলোনার, উইলিয়াম সেলিবা আর্সেনাল এবং দায়ত উপামেকানো বায়ার্ন মিউনিখের। তারা প্রত্যেকেই খুবই প্রুভেন, এবং এর মধ্যে অনেকেই খুবই টপ ফর্মে আছেন ক্লাব ফুটবলে এই সিজনে। আমরা যদি একটু স্পেশালি বলি, উইলিয়াম সালিবার কথা, আর্সেনালের হয়ে মাত্রই প্রিমিয়ার লিগ জিতেছেন, এবং গত 2 বছরে সম্ভবত প্রিমিয়ার লিগে তিনি সেরা ডিফেন্ডার। তার ব্যাড লাক, ফ্রান্সের হয়ে আগের বড় 68তে তিনি সেরকম কিছু করতে পারেনি, বিশ্বকাপের কথাই বলছিলাম। কিন্তু উপমেকানো কিন্তু বায়ার্নের হয়ে ভালো একটা সিজন কাটিয়েছেন, বায়ার্ন বুন্দেস লিগে জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগে যদিও পারেনি। আমরা যদি একটু মিডফিল্ডারদেরকে দেখি আবার, এখানে যে 5টি নাম আছে মিডফিল্ডে, আসলে ফ্রান্সের ডাবল পিভটে খেলে থাকেন, 2জন মিডফিল্ডার নিয়ে খেলেন, সে কারণে খুব বেশি প্লেয়ার আসলে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম রাখেননি। সো এঙ্গলো কান্তে তিনি এখন ফেনারবাচেতে, মানু কোনে আছেন রোমায়, এরপর আদ্রিয়ান রাবিও তিনি ফ্রান্স ছেড়ে পরে আমরা জানি যে এসি মিলানে চলে গেছেন। চুয়ামেনি রিয়াল মাদ্রিদের হয়ে আমরা জানি যে একটা বড় রোল প্লে করেন, এবং পিএসজির ওয়ান্ডার বয় ওয়ারেন জায়রে এমেরি। সো এই মিডফিল্ডারদের মধ্যে আমি যদি কাউকে মিস করি, হয়তো আমরা অবশ্যই এডুয়ার্ড কামাভিঙ্গার কথাই আগে বলতে চাইবো, কারণ রিয়াল মাদ্রিদের হয়েও তিনি রেগুলার খেলে থাকেন। কিন্তু আমি বলবো ওভারঅল খুবই ব্যালেন্সড একটা মিডফিল্ড আছে। মানু কোনের নামটা আপনার কাছে একটু সারপ্রাইজিং লাগলেও লাগতে পারে, কিন্তু তিনি কিন্তু রোমার হয়ে একটি ভালো সিজন কাটিয়েছেন। সো কামাভিঙ্গা ছাড়া আসলে সেই অর্থে বড় কোনো সারপ্রাইজ আমি বলবো এই মিডফিল্ডে নেই। এখন হচ্ছে ফরওয়ার্ড, এবং সেখানে সেটা ওয়ার্ল্ড ক্লাস অপশনের ছড়াছড়ি। আমরা যেটা বলছিলাম যে দিদিয়ের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ফরওয়ার্ড লাইন থেকে
বেস্ট 11টা পিক করা। এবং আমরা যদি দেখি যে এই ফরওয়ার্ড লাইনে প্রায় সবাইকেই আপনি চিনেন, হয়তো একটা আননোন নাম আপনার কাছে লাগতে পারে যে মাগনেস আকিল হচ্ছে মোনাকোর হয়ে তিনি কিন্তু ভালো একটা মৌসুম কাটিয়েছেন। এখানে যদি আমরা সারপ্রাইজিং কিছু অমিশনের কথা বলতে যাই তাহলে অবশ্যই রান্ডাল কোলোমোয়ানির নামটা হয়তো চলে আসতে পারে। গত ওয়ার্ল্ড কাপের লাস্ট মোমেন্ট একটা গোল করে প্রায় জিতিয়েই দিয়েছিলেন তিনি ফ্রান্সকে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এই সিজনটা তার ভালো জানি, ক্লাব সিজনটা টটেনহামের হয়ে খুব বেশি কিছু করতে পারেননি, সেক্ষেত্রে তার নামটা হয়তো সেই অর্থে সারপ্রাইজিং না। কিন্তু বাকি নামগুলো নিয়ে আসলে খুব বেশি আমার মনে হয় যে কথা বলার আসলে সুযোগ নেই। বারকোলা পিএসজির হয়ে আমরা জানি দারুণ খেলেন। রায়ান চেরকি, হোয়াট এ প্লেয়ার হি ইজ, ম্যান সিটির ওয়ান্ডার বয়, অসাধারণ প্রলিফিক একজন প্লেয়ার, প্লে মেকার। এবং উসমান ডেম্বেলে পিএসজির হয়ে আমরা জানি তিনি কতটা ভালো এবং লাস্ট ব্যালন ডিওর জয়ী প্লেয়ার। ডিজায়ার ডুয়ে আছেন আরেকজন ওয়ান্ডার বয়, এবং কিলিয়ান এমবাপে ক্লাব ক্যাপ্টেন তো আছেনই। কিলিয়ান এমবাপে যদিও ফ্রান্সের হয়ে রিসেন্ট টাইমটা খুব যে ভালো গেছে তা বলা যায় না, ইনজুরির মধ্য দিয়ে গেছেন, কিছুদিন রিয়াল মাদ্রিদের হয়েও নানা মাঠের বাইরে মাঠে বেশ কিছু সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু ভুলে যাওয়া উচিত হবে না এই সিজনে ইউরোপে তার চেয়ে বেশি গোল আসলে হ্যারি কেইন ছাড়া সম্ভবত আর কারণই নেই, হালান্ডের বাদ দিলে। এর বাইরে আরেকটা যদি একটু সারপ্রাইজিং পিক বলতে চাই তাহলে হচ্ছে জাফিলিপ মাতেতার কথা বলবো, ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার, খুবই ভালো একজন প্লেয়ার। তিনি ফ্রান্সের হয়ে অনেকদিন সুযোগ পাননি, আমি বলবো কিছুটা লেট ব্লুমার। ক্রিস্টাল প্যালেসের হয়ে এই সিজনে তিনি বেশ ভালো করেছেন, যদিও জানুয়ারিতে তার ক্লাব ছাড়ার একটা গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তিনি থেকে গেছেন। এবং সব কিছু মিলে মার্টেটাকে আমার কাছে খুবই ক্লাস প্লেয়ার মনে। প্রিমিয়ার লিগে আমি তার পারফরমেন্স যতটুকু দেখেছি, তিনি হ্যাট্রিক করেছেন একটি এবং গুরুত্বপূর্ণ সময় গোল করেছেন। ক্রিস্টাল প্যালেসের ইউরোপা লিগের যে তারা শেষ পর্যন্ত চলে গেছে সেখানেও তার একটা বড় অবদান ছিল। সো মার্টেটা একটা ক্লাস প্লেয়ার হতে পারেন। এবং এর বাইরে মার্কাস থুরাম ইন্টার মিলানের, আমি যদি বলি এই ফরওয়ার্ড লাইনে আসলে সব রকম কম্বিনেশন আছে, যেখানে যেমন লেফট সেন্ট্রিক প্লেয়ার আছে, আবার রাইটে খেলা প্লেয়ার অলিসের মতো বা ডেম্বেলে বা এমবাপে, তারাও আসলে ভার্সেটাইল প্লেয়ার, সব জায়গাতে খেলতে পারেন। এবং আউটার নট স্ট্রাইকার বাদেও আসলে উইঙ্গার থেকে শুরু করে প্লেমেকার সব রকম প্লেয়ারই আছেন আসলে দেশমের রোলে। সো দেশম একটা ব্যালেন্স স্কোয়াড বেছে নিয়েছেন। আর অমিশনের কথা আরেকটা যেটা বলতে হয় যে হুগো একটিকে ইঞ্জুরির কারণে এসিএল ইঞ্জুরিতে নেই, তাকে হয়তো কিছুটা মিস করতে পারে ফ্রান্স, যদিও স্টার্টিং 11-এ তিনি জায়গা কতটা পেতেন সেটা নিয়ে কথা হতে পারে। তবে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে খুবই গোছানো এবং ব্যালেন্সড একটা স্কোয়াড। এবং এখন আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো আসলে ফ্রান্সের স্টার্টিং 11 এবং তাদের প্লেইং ফরমেশন থেকে ট্যাকটিক্যাল ব্যাপারটা আসলে কেমন হতে পারে। সো আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি ফ্রান্সের পটেনশিয়াল 11টা কেমন হতে পারে। মাইনানের কথা বলছিলাম, এর উপরে সালিবা এবং উপমেকানো, এরপর কুন্ডে, চুয়ামেনি, হার্নান্দেস, কান্তে, অলিজে, এমবাপে, দেম্বেলে এবং বারকোলা। এখানে আপনার কাছে হয়তো প্রশ্ন উঠতে পারে যে বারকোলা কি খেলবেন কিনা লেফট সাইডে। এবং আরেকটা বড় ব্যাপার যে পিএসজির হয়ে এই সিজনে দেম্বেলে আসলে মাঝখানে খেলেছেন, আউট অ্যান্ড আউট স্ট্রাইকার না হলেও হয়তো ফলস নাইনের মতো একটা পজিশনে, কিন্তু একই পজিশনে আসলে ফ্রান্সের হয়ে এমবাপেই খেলেন। সো এটা একটা ট্যাকটিক্যাল ডিলেমা বলা যায় দেশমের জন্য। তিনি এমবাপেকে মাঝে খেলাবেন নাকি তাকে বাম সাইডে সরিয়ে নেবেন, যেটা এমবাপের পুরনো পজিশন ছিল। আবার দেম্বেলে আমরা জানি তিনি মাঝে খেলেন, তাকে কি আসলে ডানে নিয়ে আসবেন কিনা। সেক্ষেত্রে অলিজ আমরা জানি বায়ার্ন মিউনিখে আসলে ডানে খেলেছেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো তাকে নিচে চলে আসতে হতে পারে। সো চেরকিকে তখন হয়তো বাইরে বসে থাকতে হতে পারে, যদিও ম্যান সিটির হয়ে তিনি খুবই ভালো খেলছেন। সো আমার মনে হয় শেষ পর্যন্ত মাইকেল অলিসেই ফ্রান্সের প্রেফার প্লেমেকার হবেন এবং তিনি কিছুটা ফ্রি রোলে আমার মনে হয় খেলবেন এরকম একটা জায়গায়। সো দেম্বেলে আমরা জানি তিনি কিছুটা ট্র্যাক ব্যাক করে নিচে নামতে পছন্দ করেন, এবং এমবাপের কাজও হবে আসলে যে নিচে নেমে যে প্লেয়ারদের সঙ্গে আছে তাদের সঙ্গে একটা বক্স তৈরি করে সেই অ্যাটাকিং সুপিরিয়রিটি তৈরি করা। এবং আমার কাছে মনে হয় যে বারকোলা খুবই ভালো একজন প্লেয়ার ফ্রান্সের জন্য। এবং এর বাইরে যদি আপনি ফরওয়ার্ডের কথা বলেন, থুরাম সহ আর অনেক ইন্টারেস্টিং অপশন আছে। তবে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে ফ্রান্সের পোটেনশিয়াল 11 হতে পারে। দুইজন মিডফিল্ডারের কথা একটু বলতে হয়, চুয়ামিনি এবং কান্তে। আপনি হয়তো বলতে পারেন কান্তের জায়গায় মানু কোনে হয়তো খেলতে পারেন, রাবিও খেলতে পারেন। রাবিও দেশমের খুবই প্রিয় একজন প্লেয়ার। তবে কান্তে আসলে ফ্রান্সের খুবই প্রুভেন এবং ওয়ার্ল্ড কাপ জেতা প্লেয়ার। সো এখন হয়তো তার সেই প্রাইম সময়টা নেই, কিন্তু চুয়ামেনির সঙ্গে তিনি একটা ভালো কম্বিনেশন করতে পারে। এখানে আমি একটু করে বলতে চাই ফ্রান্স একটা রোলে খুব ক্রুশাল একজন প্লেয়ারকে মিস করতে পারে, সেটা হচ্ছে গ্রিজমানকে। 2022 বিশ্বকাপের যদি আমরা বলি, গ্রিজমান আসলে অলিসের এই রোলটাতে খেলেছিলেন ডিপ লাইং মিডফিল্ডার বা প্লেমেকার হিসেবে। তিনি আসলে আউট অ্যান্ড আউট একজন ফরওয়ার্ড আমরা জানি, কিন্তু সেই বিশ্বকাপে তাকে ডিপ লাইং প্লেমেকার রোলে খেলিয়ে একরকম চমকে দিয়েছিলেন দেশম। সেই রোলটা অলিস প্লে করতে পারবেন কতটা সেটা নিয়ে কিছুটা হয়তো প্রশ্ন থাকতে পারে, কারণ চুয়ামেনি এবং কান্তে দুজনই আসলে ডাবল পিভটের ডিস্ট্রয়ার, বা আমরা জানি যে মানে তারা একদম ডিফেন্সিভ মিডফিল্ডের যে পজিশনটা সেখানে আসলে খেলে থাকেন, বা সেন্ট্রাল মিডফিল্ডে একজন একজনকে কমপ্লিমেন্ট করবেন। এই পজিশনে একটা সময় চুয়ামিনির জায়গায় হয়তো পগবা খেলতেন। সো
অলিসে যদি গ্রিজমানের কাজটা ঠিকঠাক মতো করতে পারেন, গ্রিজমান কিন্তু সেই বিশ্বকাপে অ্যাটাকের সঙ্গে ডিফেন্সটা খুব ভালো করেছিলেন এবং এটা ফ্রান্সকেই ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছিল। এখন দেখা যাক যে ফ্রান্সের এতগুলো প্লেয়ারের মধ্যে বেস্ট ট্যাকটিক্যাল শেপটা কীভাবে দেশম বের করতে পারেন। 4-2-3-1 তার প্রেফার্ড পজিশন, এই পজিশনে আমরা তাকে সবসময় খেলতে দেখেছি। দেখা যাক শেষ পর্যন্ত ফ্রান্স আসলে কোন ফরমেশন নিয়ে খেলায়। সো এই ছিল মোটামুটি ফ্রান্সের যে আমাদের আলোচনা, স্কোয়াড, ট্যাকটিক্যাল অ্যানালিসিস সহ শুরু করে সব কিছু। একটা কথা মনে করিয়ে দেওয়া ভালো, দিদিয়ের দেশমের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। তিনি আগে জানিয়েছেন 2026 বিশ্বকাপের পর তিনি ছেড়ে দেবেন। জিনেদিন জিদান হয়তো তার জায়গায় আসতে যাচ্ছেন। সো দেশম চাইবেন লাস্ট ওয়ার্ল্ড কাপটা স্মরণীয় করে রাখতে। তিনি একটি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, একটিতে ফাইনালে গেছেন এবং ডানে ডানে 3 রান যদি হয়ে যায় তাহলে ফ্রান্স অন্তত ফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট যাচ্ছে। এবং তাদের যে গ্রুপ পর্বের প্রতিপক্ষ তারাও কিন্তু খুব একটা সহজ নয়। নরওয়ে, সেনেগাল এবং ইরাকের মতো প্রতিপক্ষ আছে তাদের, বিশেষ করে নরওয়ে এবং সেনেগালের ম্যাচ দুটো খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে আমার মতে। সেক্ষেত্রে ফ্রান্সের আমি যদি প্রেডিকশন করতে বলি, আমি অবশ্যই ফ্রান্সকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তারা যাবেই, পরে আসলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু যদি এক অর্থে এক কথায় বলতে যাই, ফ্রান্সের মিডফিল্ডটা একটু চিন্তার ব্যাপার হতে পারে দেশমের জন্য। সেটা যদি ঠিকঠাক মতো ক্লিক করে ফ্রান্সের শেষ পর্যন্ত না যাওয়ার কোনো কারণ নেই। ফ্রান্সের স্কোয়াড কেমন হলো, তাদের কতদূর যেতে পারে, সেটা নিয়ে যদি আপনার কোনো অ্যানালিসিস থাকে অবশ্যই কমেন্টের ঘরে জানিয়ে দিন। এবং এরপর বড় কোনো টিমের অ্যানালিসিস নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।